আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে আজকের প্রথম আলোতে স্বাগত জানাচ্ছি। তো আপনারা একটু লক্ষ্য করেন, আজকে আমরা মূলত আপনার ৩১শে ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন নিয়ে কথা বলব এবং কিছু বিষয় নিয়ে আলোচনা থাকবে। তো বাংলাদেশে প্রথম মূল্য সংযোজন কর চালু করেন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তিনিই প্রথম হচ্ছে আপনার ১৯৯১ সালে দ্বাদশ সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে পুনরায় সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এরপর দেখেন, বর্তমান বিশ্বে তেলের সবচেয়ে বেশি মজুদ রয়েছে হচ্ছে আপনার ভেনেজুয়েলাতে, এবং আপনারা জানেন এই তেল বাণিজ্যের জন্যই কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে আপনার ভেনেজুয়েলাতে ইনভাইট করেছে এবং সেখানের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এবং তার ওয়াইফকে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে। তারপর লক্ষ্য করেন আপনার WWW এর জনক হচ্ছেন টিম বার্নার্স-লি এবং আপনার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হচ্ছে অ্যাডা লাভলেসকে। আর G20 সর্বশেষ সম্মেলন হয়েছে দক্ষিণ আফ্রিকায় এবং এই সম্মেলনের সভাপতিত্ব করেছে দক্ষিণ আফ্রিকা। তারপর আপনারা দেখেন যে সম্প্রতি যুক্তরাষ্ট্র হচ্ছে নাইজেরিয়ার যে অঞ্চলে সামরিক হামলা চালিয়েছে সেটি হচ্ছে উত্তর পশ্চিম সেকত অঞ্চল, এবং আপনারা জানেন যে প্রথমবারের মতো সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড 2025-এ চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ। তো এই ছিল তথ্য। আমরা এরপর আপনাদেরকে একটা বিষয় নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে ইন্টারিমের হচ্ছে সময় কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো আমরা একটু দেখতে চাই যে সরকার কোন কোন জায়গায় সফলতা হয়েছে এবং কোন কোন জায়গায় হচ্ছে সরকার ব্যর্থ হয়েছে। তো প্রথমত একটু ডিফাইন করার চেষ্টা করি, আসলে ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়টা আমাদের সংবিধানে নেই। তারপরেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার প্রয়োজন ছিল, কারণ তখন দেশ অনেক বেশি আনস্টেবিলাইজ ছিল। তো সংবিধানের হচ্ছে 106 নং অনুচ্ছেদ অনুযায়ী আপনার কি হয়, আমরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় 2024-এর হচ্ছে আপনার 8 অগস্ট, ঠিক আছে? তো এই যে সরকার গঠন হলো এবং এর মেন কাজ কী ছিল? মূল লক্ষ্য ছিল হচ্ছে আপনার একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, আপনার রাষ্ট্রের যে স্থিতিশীল ব্যবস্থা সেটাকে ফিরিয়ে আনতে হবে এবং হচ্ছে আপনার একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যাত্রাটাকে সরকার হচ্ছে কী করবে, ত্বরান্বিত করবে। এবং সেই লক্ষ্য পূরণে সরকার কাজ করছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি হচ্ছে আপনার নির্বাচন হবে। তো এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার সরকার এই জায়গায় মোটামুটি সফল হচ্ছে, কিন্তু সার্বিক যদি সব কিছু বিবেচনায় নেওয়া হয় তবে দেখা যাবে যে সরকার অনেকগুলো জায়গায় কিন্তু কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। এবং সবচেয়ে বেশি যে জায়গায় হচ্ছে আপনার ব্যর্থ হয়েছে সেটা হচ্ছে বৈদেশিক বিনিয়োগ। এই সরকারের সময় হচ্ছে বিদেশ থেকে আমাদের দেশে একদমই হচ্ছে বিনিয়োগ আসেনি, এবং এই জায়গায় বলা যাচ্ছে সরকার অনেকটাই ব্যর্থ। এবং সরকার কিন্তু ইনফ্লেশন রেট, মূল্যস্ফীতির যে কমিটমেন্ট দিয়েছিল অর্থনীতি বাজেটে, সেটাও কিন্তু হচ্ছে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেনি, এবং এই মূল্যস্ফীতি প্রায় হচ্ছে 8%-এর ঘরেই অনেক দিন থেকে আটকে আছে। তারপর আপনারা লক্ষ্য করেন যে আনএমপ্লয়মেন্ট রেট, এটাও কিন্তু হচ্ছে এখনও বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা জানি না এই সমস্যাটা আসলে কীভাবে সমাধান হবে। তো এই জায়গায় আসলে সবার প্রতি পরামর্শ থাকবে, নিজ নিজ জায়গা থেকে আপনারা যারা শিক্ষিত আছেন তারা সবাই কিছু করার চেষ্টা করুন, তাহলে দেখা যাবে যে অনেক উদ্যোক্তা কিন্তু আমাদের মধ্যে থেকে বের হয়ে আসবে। এরপর লক্ষ্য করেন আপনার মব ভায়োলেন্স, এই জায়গাতেও সরকার কিন্তু ব্যর্থ। অনেক আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন, সরকার ভালোভাবে এই বিষয়গুলো আসলে দমন করতে পারেনি। তারপর যে আইনশৃঙ্খলা ব্যবস্থার যে অবনতি হয়েছে সেটা রেস্টোরেশনে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পেরেছে এটা তো লক্ষ্যই করেছেন। তো পরিশেষে আমি আসলে এটা বলতে চাই, সেটা হচ্ছে সরকার আসলে আপনার কিছুটা স্থিতিশীলতা নিয়ে এসেছে এবং ভবিষ্যতে আসলে নির্ভর করছে সুষ্ঠু রূপান্তরের উপর। এর মূল কারণ হচ্ছে আপনি আসলে যখন একটা বিষয় নিয়ে লিখবেন খাতায়, তখন আপনাকে অবশ্যই পজিটিভ অ্যাসপেক্ট থেকেই লিখতে হবে। অনেকগুলো গঠনমূলক সমালোচনা করা যাবে, তবে আপনাকে চেষ্টা করতে হবে আপনি যতটা সম্ভব হচ্ছে পজিটিভলি আপনি অ্যালাইন করতে পারেন ইনফোগুলা, অন্তত যেহেতু এটা গভর্নমেন্ট ইস্যু, অনেক সেন্সিটিভ ব্যাপার। তারপরে আমরা কথা বলতে চাই আপনার জুলাই চার্টার নিয়ে। এই জুলাই চার্টার জিনিসটা আসলে কি? তো জুলাই চার্টার হচ্ছে একটা রাজনৈতিক সনদ, বাংলাদেশের ভবিষ্যতের একটা পথরেখা। এবং এটার কেন প্রয়োজন হয়েছে? আপনারা দেখেছেন যে আমাদের সরকারি ব্যবস্থাপনায় অনেকগুলো সমস্যা আছে, যার কারণে দেখা গেছে কি আপনার যে একজন সরকার হচ্ছে নিজেকে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তো আমাদের যে কনস্টিটিউশনাল প্রবলেমগুলো, এগুলোকে অ্যাড্রেস করা প্রয়োজন।
তো একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের মাধ্যমে কিন্তু আমরা কি করেছি, একজন স্বৈরাচার সরকারকে হচ্ছে আমরা দেশ থেকে তাড়িয়েছি, এবং আমরা চাই যে দেশে এমন হচ্ছে কনস্টিটিউশন থাকবে যেটা অবশ্যই মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো নিরাপত্তা দিতে পারবে। তো এই প্রেক্ষিতে আপনার জুলাই জাতীয় সনদ, এটি মূলত আপনার এই যে সংবিধানের যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আছে, যেগুলো আসলে আপনার এই যে গণতান্ত্রিক বলেন বা দেশের ডেভেলপমেন্ট বলেন, এই জায়গায় বড় বাধা, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করছে। নতুন একটা, আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তন হবে। তারপর নারীদের যে পিছিয়ে পড়া বিষয়গুলো, এগুলোও অ্যাড্রেস করা হচ্ছে। তারপর আপনার আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, যেখানে 100টা উচ্চকক্ষে আসন থাকবে, এবং এই আসনগুলো আসলে ক্ষমতার যে ব্যালেন্স, সেটা হচ্ছে হয়তো কিছুটা থাকবে। তো এই যে বিষয়গুলো, এই রিফরমেশন, এটা আসলে আপনার এই জুলাই সনদ যদি হচ্ছে আপনার যদি গণভোটে হাঁ ভোট দিয়ে জয়যুক্ত হয়, তবে কিন্তু হচ্ছে আপনার এই জুলাই সনদটা হচ্ছে এই নতুন রিফরমেশনের একটা ভিত্তি হিসেবে কাজ করবে। তো আমি আরেকটা ব্যাপার একটু বলি, এই যে জুলাই সনদ, এটি আপনার স্বাক্ষরিত হয়েছে আপনার 17ই অক্টোবর 2025, ঠিক আছে? এই তথ্যটা মনে রাখতে হবে। এবং এই যে জুলাই সনদ, এখানে প্রায় 28টা ধারা আছে সম্ভবত, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না। তারপর আপনি একটু লক্ষ্য করেন যে এই যে জুলাই সনদ, এখানে আসলে 25টা হচ্ছে রাজনৈতিক দল হচ্ছে আপনার স্বাক্ষর করেছে, ঠিক আছে? তার মধ্যে হচ্ছে 19টা হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দল। তো এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। গণভোটের 4টা প্রশ্ন খুব ভালোভাবে দেখে রাখতে পারেন, আপনাদেরকে অলরেডি বলেছি। তারপর একটু লক্ষ্য করেন যে আপনার গুড গভর্নেন্স এবং হচ্ছে করাপশন, এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে এই গুড গভর্নেন্স জিনিসটা আসলে 1989-এর আগে হচ্ছে খুব একটা পরিচিত ছিল না। তো বিশ্বব্যাংক প্রথম 1989 সালে একটা নথিতে এই টার্মটা হচ্ছে সবার সামনে নিয়ে আসে, এবং আপনারা জানেন যে 1992 সালে গুড গভর্নেন্সকে হচ্ছে তারা একটা সংজ্ঞা প্রদান করে। তো গুড গভর্নেন্স মানে হচ্ছে বাংলায় যদি বলি, সেটা হচ্ছে সুশাসন। অর্থ হচ্ছে আপনার নির্ভুল, দক্ষ বা কার্যকরী শাসন। তো একটা দেশে যখন নির্ভুল কার্যকরী শাসন থাকবে, তখন দেখা যাবে স্বচ্ছতা, তারপর আপনার জবাবদিহিতা, এবং হচ্ছে মানুষের যে অধিকার, সেটা হচ্ছে সংরক্ষিত থাকবে। আর করাপশন যে বিষয়টা, এটা হচ্ছে কমপ্লিটলি আপনার ইনভার্স। এর মাধ্যমে কি হয়, আপনার দেখা যায় যে এটা আপনার ডেমোক্রেসি, রুলস অফ ল, এগুলো হচ্ছে ভায়োলেট করে, এবং হিউম্যান যে রাইটস আছে সেটা কিন্তু লঙ্ঘিত হয়, যার কারণে সমাজে দেখবেন যে টেরোরিজম এবং হচ্ছে আপনার আদার যে ক্রাইমগুলো আছে, এগুলো বৃদ্ধি পেতে থাকে, এবং ইট ইরোডস দ্য কোয়ালিটি অফ লাইফ। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাঝে মাঝে এই বিষয়গুলো নিয়ে আপনাকে লিখতে হতে পারে, তাই আপনি জাস্ট কনসেপ্টটা একটু জেনে রাখেন। তো যেখানে গভর্নেন্স ইজ স্ট্রং, সেখানে করাপশনটা কী হবে, কম হবে, এবং যেখানে গভর্নেন্স ইজ উইক, দ্য করাপশন ফ্লোরিশেস। তো কিছু প্রিন্সিপাল আছে গুড গভর্নেন্সের, 5টা প্রিন্সিপাল এখানে রেখেছি, যেমন হচ্ছে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, পার্টিসিপেশন, রুলস অফ ল, এবং হচ্ছে ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুসিভনেস। এর মানে হচ্ছে সমাজের প্রত্যেকটা নাগরিককে সমান দৃষ্টিতে দেখা হবে, এবং সেটাও কিন্তু আর সুনিশ্চিত করা হবে। যদিও দেখা যায় কি আপনার সংবিধানে বলা আছে যে আইনের দৃষ্টিতে সকল নাগরিক কিন্তু সমান, কিন্তু বাস্তবে দেখা যায় আপনি যেখানে একজন ডিসি যাচ্ছে, একজন সাধারণ নাগরিক যাচ্ছে, সেখানে অনেক বড় ধরনের কিন্তু ডিসক্রিমিনেশন আমরা দেখতে পাই। তো এই বিষয়গুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে করাপশন বলতে পারেন। এবং এই যে গুড গভর্নেন্স এবং হচ্ছে সুশাসনই শুধুমাত্র এই যে ডিসক্রিমিনেশনগুলো, এগুলোকে হচ্ছে কী করতে পারে, এলিমিনেট করতে পারে। তারপরে করাপশনের অনেকগুলো ধরন আছে। তো এখানে আমি আসলে 3টে ধরন পেয়েছি। সেটা হচ্ছে পেটি করাপশন, যেটা খুব ছোট লেভেল হয়ে থাকে, যখন মাঝে মাঝে আপনারা বাইক বা গাড়ি চালালেও দেখা পুলিশ ধরে এবং আপনাদের থেকে ঘুষ নিয়ে থাকে। তো এটা আসলে আপনার ছোটোখাটো করাপশন। এবং বড় ধরনের করাপশন হয় পলিসি লেভেলে, এমন এমন হচ্ছে আমলা যারা থাকে তারা এমন এমন হচ্ছে ফাঁক রেখে থাকে, যার কারণে কিন্তু অনেকগুলো ক্রাইম করার কিন্তু সুযোগ কিন্তু সৃষ্টি হয়ে যায়। দেখেন আপনার পলিসি লেভেলে কিন্তু তত্ত্বাবধায়ক যে সরকার ব্যবস্থাটা ছিল, সেটাকে বাতিল করা হয়েছে। তো এটা একটা গ্র্যান্ড করাপশন বলা চলে। তারপরে সিস্টেমিক করাপশন হয়ে থাকে, পুরো এডুকেশনাল সিস্টেম যে ইনস্টিটিউশনগুলো থাকে, যেগুলো জনগণকে যে প্রশ্ন করার যে ক্যাপাসিটি, সেটা ডেভেলপে কাজ করে থাকে, এই জায়গাগুলোতে আপনার কি হয়, করাপশন হয়, এবং এই যে সিস্টেমগুলো, এগুলো আসলে ডিসরাপ্ট হয়ে যায়। তো একটা কথা আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের, কথাটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রিটি এবং ট্রান্সপারেন্সি এবং দ্য ফাইট অ্যাগেনস্ট করাপশন হ্যাভ টু বি পার্ট অফ দ্য কালচার। এটা সমাজের একটা সংস্কৃতির অংশ হতে হবে, এবং মানুষকে অবশ্যই কী করতে হবে, আপনার একটা আন্দোলন তৈরি করতে, সামাজিক আন্দোলন তৈরি করতে হবে, যাতে হচ্ছে করাপশনের ব্যাপারে সবাই সবসময় সোচ্চার থাকে। তারপর লক্ষ্য করেন আপনার এসডিজি লক্ষ্য পূরণে এসডিজি চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছে হচ্ছে ইলেকট্রোমার্ট,
এবং আমাদের সামনে যে নির্বাচন সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তারপরে দেখেন ইসরায়েল নতুন একটা সুরক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে, সেটার নাম হচ্ছে আয়রন ফিম। এবং এরপর লক্ষ্য করেন রাশিয়া কোন দেশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেনশনিক মোতায়েন করেছে, এটা হচ্ছে বেলারুশ। ওরাকল অফ ওমাহা বলা হয়েছে আপনার ওয়ারেন বাফেটকে। তারপর আপনারা দেখেন 1 জানুয়ারি থেকে দেশে উৎপাদিত আমদানি করা মুঠোফোন শুল্কের পরিমাণ হচ্ছে 5 ও 10%। তারপরে দেখেন বর্তমানে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুর রউফ। তো আমাদের যিনি আসাদুজ্জামান যিনি ছিলেন তিনি কিন্তু নির্বাচন করার কারণে হচ্ছে পদত্যাগ করেছেন, আপনারা দেখেছেন। এবং সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর কামাল হোসেন। তারপর আপনারা দেখেন রেইনবো নেশন প্রবর্তক হচ্ছে আপনার ডেসমন্ড টুটু। তরি 7 হচ্ছে একটা সরিষার শস্যজাত। আর হর্ন অফ আফ্রিকার দেশ হচ্ছে 4টি, ইরিথিয়া, জিবুতি, ইথিওপিয়া এবং হচ্ছে সোমালিয়া। ওপেক প্লাসে তেল উৎপাদন নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলমান, সৌদি আরব এবং হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা জেনে রাখলেন। জাপানের প্রধানমন্ত্রী হচ্ছে সানায়া তাকাচি এবং সুকুমার বড়ুয়ার প্রথম বই হচ্ছে পাগলা ঘোড়া। তো অনেক বেশি হয়ে যাচ্ছে, আমার আসলে এভাবে গদবাঁধে প্রশ্ন পড়তে খুব একটা ভালো লাগে না, তারপরেও আপনাদের আসলে ইনফরমেশনগুলো প্রয়োজন, আর আমি আমার জায়গা থেকে আমার দায়িত্বটা পালন করছি। তো একটু লক্ষ্য করেন যে রিসেন্টলি যে অভিযানটা চালিয়েছে এটি চালনা করেছে ডেল্টা ফোর্স, এবং এটি কবে চালনা করেছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। প্রত্যুপকার গল্পের হচ্ছে রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং গণতন্ত্রের মূল সত্য হচ্ছে জনগণের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা। খুব ভালোভাবে মনে রাখবেন। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি হয় 1 জানুয়ারি 2026 সাল এবং গণপরিষদে বাংলাদেশের সংবিধান পাস হয় 4 নভেম্বর 1972 সাল। তো আপনারা একটু বলবেন যে আমাদের সংবিধান দিবসটা কবে, এবং জিসিসি মানে হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল। তো ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওগুলো দেখেছেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।